এই যে এত সব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটা করা হবে, ওটা করা হবে, এর আসলে বাস্তবায়ন এবং ভোটারদের আকৃষ্টের বিষয়ে শরীফুদ্দিন আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। যে কথাটা আমরা বারবারই জানি, শুনি, দেখি যে রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। এক সময়ে আমাদের পরম বন্ধু এই বিএনপি এবং জামাত, আজকে তারা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বী। তো সে কারণে রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। আবার ইলেকশন নির্বাচনের পূর্বে ইশতেহার বলে একটা যে কথা, যেটা বারবার আমরা বলছি, এত আলোচনা সমালোচনা হচ্ছে, সমগ্র বিশ্বব্যাপী রাজনৈতিক সংকট হচ্ছে প্রতিশ্রুতি ভুলে যাওয়া। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ওয়েন, উনি একটা বই লিখেছেন, বইটা এবং রিসার্চ করেছেন। উনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় আমেরিকা এবং ব্রিটেনের উপর ভিত্তি করে 100 বছর একটা রিসার্চ করেছেন, যেখানে আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে টোটাল 18 জন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টোটাল 26 জনকে নিয়ে রিসার্চ করেছেন। এই বইটার নাম আছে হিউব্রিস সিনড্রোম। তো সেখানেও যেটা বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিশ্রুতি ভুলে যাওয়া এটা একটা কালচার, বাট কালচার থেকে সবচেয়ে বড় হচ্ছে ডেঞ্জারাস। ইফ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ডাজন্ট কনসুলেট that type of leader, how he will build our nation, then how we expect something good from him. Regarding this aspect, we have to be very serious. দেখুন, এটার সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে এমন করে ইশতেহার দিয়েছিলেন। ইশতেহারে তার একটা কঠিন একটা শর্ত ছিল, আমি যদি নির্বাচনে জিততে পারি, আমার ছেলে একটা কেসের আসামি, হান্টার বাইডেন, তার উপরে কোনো দায়িত্ব আমি নিব না। কিন্তু উনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই সর্বপ্রথম তাকে বেকসুর খালাস দিয়েছেন। এখন আসি আমি ব্রিটিশ যে আমাদের প্রধানমন্ত্রী, উনি একবার যখন সময় করোনাকালীন সময়ে সর্বপ্রথম লকডাউন করে কি বললেন, কেউ বাসার বাইরে বের হবে না, জনগণ কখনো সাথে মিশ্রিত হবে না। তাহলে কিন্তু উনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের বাসায় ফ্যামিলি প্রোগ্রাম করলেন, যেখানে 587 জন উপস্থিত ছিল। সো তারা নিজেরা, যেখানে আমরা বিশ্বের সভ্যতা, বিশ্বের মোড়ল এই আমেরিকা এবং ব্রিটিশদের ভাবে, তাদের মতো রাজনীতিবিদ তারা তাদের কথা রক্ষা করতে পারেনি। তা আমাদের এখানে রাজনীতিবিদরা যে সব কিছু আজকে যারা বলছেন, এটা বলার জন্য তো ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি লাগবে। এই মুহূর্তে শেষ দিন, দুদিন পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়, কোনো দেশের সার্থক নির্বাচন করতে গেলে শাসক, প্রশাসক এবং বিচারকের সমন্বয় সাধন রাখবে। শাসক কারা? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। প্রশাসক হচ্ছে যাদের দ্বারা ইলেকশন কার্যটা সম্পূর্ণ করা হচ্ছে। বিচারক কারা? যারা এই ইলেকশনের উপর ম্যানিপুলেট করার চেষ্টা করবে, অন্যায় অবৈধ কাজ করবে, যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের জন্য কঠিন শাস্তির আওতায় আনতে পারে, সেজন্য বিচারক। তা সাকসেসফুল ইলেকশনের জন্য দরকার কি? শাসক, প্রশাসক এবং বিচারকের সমন্বয় সাধন। স্যার যেমনটি বললেন যে এই মুহূর্তে আজকে আর ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কথা বলার সময় নেই। এতবার আমরা বলেছি, ডক্টর ইউনূস সাহেবের মতো লোক দেশের নাম্বার 1 হয়ে উনি নিজে কি বলছেন, হ্যাঁতে ভোট দেন। যে সার্কুলারটা দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, দেন ফান্ডামেন্টাল রাইট যে 72, ওখানে 58 সিরিয়াল স্পষ্ট আছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কেউ কখনো কোনো ভোট প্রভাবিত করতে পারছে না। ও একটা হ্যাঁ অথবা না, দুইজনকেই ভোট দিতে হবে। আবার ইউনূস সাহেব এক কথা বলছেন এবং জিএম কাদের সাহেব এক কথা বলছেন। তো এখানে ডক্টর আলী রিয়াজ সাহেব যেখানে মন্তব্য করছেন, দুদিন পরে যে আমাদের ইলেকশনে যারা দায়িত্ব পড়বেন, এই নির্বাচনের পরে যে আমাদের লোকাল গভর্নমেন্টে হবে, তখন যারা দায়িত্ব পড়ে থাকবে, তখন যদি একজন আরেকজনের কথা বলে পড়ে। গত রবিবার, ডে বিফোর ইয়েস্টারডে, আমাদের থাইল্যান্ডে ইলেকশন হয়েছে, আমাদের জাপানে ইলেকশন হয়েছে। থাইল্যান্ডের ইলেকশন আমাদের মতোই এই গণভোট এবং সংসদীয় আসন হয়েছে, সেখানে 3টা কাগজ দেওয়া হয়েছে, কিন্তু কেউ কাউকে তো প্রভাবিত করা হয়নি। জাপানে 665। জাপানের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে মনে হয় অনেকটাই পার্থক্য আছে। স্থানকাল পাত্র হিসেবে সবই পার্থক্য আছে, বাট পার্থক্যর জন্য যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কথা বলতে, যেমনটি স্যারের সাথে আমি আলোচনা করছিলাম, যে এই রেজাল্ট দেওয়ার জন্য 1 মাস তারা সিল করে রাখে ইলেকশনের পর। ইলেকশনের একাধিক ধাপে এই সিল করার পরে আমরা ওই রেজাল্টের, কিন্তু আমরা বাঙালি হিসাবে ওইভাবে তো হ্যাবিচুয়েটেড না।
ওই রাত্রে হবে। আগে ইলেকশন আমরা জানতে পেরেছি যে গণভোটের রেজাল্ট আগে দেবে, তারপর দেবে পার্লামেন্ট। স্যার, দিস ইজ সুইসাইডাল গেম। এতক্ষণ পর্যন্ত কেমন করে চলবে? এখন শেষ মুহূর্তে অর্থ এবং পেশিশক্তির প্রভাবে নির্বাচন চরিত্র কলুষিত করার জন্য মানুষ শেষ রক্তবিন্দু দিয়ে তাদের চেষ্টা করে যাচ্ছে। করবে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিগত যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে, আমরা নানান সময় নানান ধরনের সহিংসতা দেখেছি। বাট এবারের নির্বাচনে যখন তফসিল ঘোষণা করা হলো, এনসিপি থেকে প্রথম দিনই হচ্ছে তারা বলেছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আসলে সন্তুষ্ট না, এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো একই কথা বলেছে। ভোটের দিনে আসলে আপনারা বর্তমান যেই পরিস্থিতি আছে সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা কেমন চিত্র দেখতে পারি বলে মনে করেন? আজকে ডিএমপির পক্ষ থেকে 37টি কেন্দ্রের কথা বলা হয়েছিল, ঢাকাতে 37টি কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণের কথা বলা হয়েছে, এবং নিরাপত্তা জোরদারের বিষয়টিও আলোচনা এসেছে। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, আপনার কাজী শরীফুদ্দীন, আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ। নিরাপত্তা কোনো ছেলে খেলা না। একটা রাজনৈতিক সুষ্ঠু সমাধানের, একটা গণতন্ত্রের প্রকৃত রেজাল্ট উদ্ধার করার জন্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করার জন্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তার কোনো বিকল্প নাই। বাট এই নিরাপত্তার ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, সমন্বয়হীনতার অভাব। দেশপ্রেমিক সেনাবাহিনী, মাত্র 30,000 সৈনিক, দিন রাত 24 ঘন্টা, যারা তাদের নিজস্ব পূজা পার্বণ, অতিথি সেবা, জীবনযাত্রা বাকি রেখে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি দৃষ্টি না দিয়ে শুধুমাত্র দেশ মাতৃকায় দেশ সেবায় আত্মদানের জন্য যে তারা মাঠে পড়ে আছে, সে কারণে কিন্তু এখনও দেশ সঠিকভাবে সামনের দিকে আগাচ্ছে। আমরা জানি পুলিশ বাহিনী টোটাল ট্রমাটিক ইনজুরিতে ঘুরে আছে। এই সুষ্ঠু নির্বাচনের জন্য জেনারেল ওয়াকার প্রতিটা নগরে, বন্দরে, শহরে, দেশে এবং বিদেশে গিয়ে একটা কথাই বলছে, সেনাবাহিনীর নিরপেক্ষতা এবং কোনো প্রকারে কোনো দলের পক্ষে যেন প্রভাবিত হতে না পারে। দেখুন, এই দেশপ্রেমিক সেনাবাহিনী কখন আসে? যখন সাধারণ জনগণের হাতের বাইরে চলে যায় কর্তৃত্ব, নেতৃত্ব, ব্যক্তিত্ব ধরাছোঁয়ার বাইরে, তখন আসে সেনাবাহিনী, এবং তখন সেই জন্য তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। এটা শুধুমাত্র একটা আর্টিকেল না, এটা তাদের অর্জন, দেশপ্রেমিক সেনাবাহিনী। তারা কি করছে? তারা যখন দায়িত্ব পালন করছে, তাদেরকে সমন্বয় সাধনের ক্ষেত্রে হেল্পের পরিবর্তে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে এতভাবে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে, যেটা সমগ্র বিশ্বে বিরল। গণতন্ত্রের পথটাকে সঠিকভাবে গুটি গুটি পায়ে সামনের দিকে সাকসেসফুল পদক্ষেপ নেওয়ার জন্য জেনারেল ওয়াকার দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা সেনাবাহিনীকে আজকে বলিষ্ঠভাবে যাতে তাদের মনোবল সামনের দিকে এগিয়ে যান। আর একটা কথা, আজকে আনসারের প্রধান জেনারেল সাজ্জাদ আনসারদের উদ্দেশ্যে স্পষ্ট 2 হাত উঁচু করে বলেছেন, যদি কোনো ভোট বাক্স সামনের দিকে যায়, আগে তোমার ডেড বডির উপর দিয়ে যাবে, তোমার সামনে যেন না যায়। তো হি ইজ অলসো এ জেনারেল সাজ্জাদ, উনি মহাপরিচালক বাংলাদেশ আনসার বিডিপির। তা বাংলাদেশে যে সিকিউরিটি টিমগুলো আছে প্রায় 9 লক্ষের উপরে, তার অন্যতম দাবিদার 5 লক্ষের উপর হচ্ছে আনসার। তো এই তাদের অবদানটাকে আমাদের সঠিকভাবে স্বীকার করতে হবে, তাদেরকে সঠিকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ইদানিং হচ্ছে কি, ডিজিটাল অপপ্রচার সমগ্র বিশ্বকে এখন প্রায় ধ্বংস করে দিচ্ছে। কী জন্য? ডিপফেকের মাধ্যমে। 2018 সালে, স্যার খুব ভালো জানেন জিনিসটা, তামিলনাড়ুর প্রয়াত নেতা করুণানিধি, যিনি মারা গেছেন 2018 সালে, 2024 সালে তার ছেলে যখন ইলেকশন করছিল, এআইয়ের মাধ্যমে ওই ছেলের পক্ষে বক্তৃতা দিয়ে সমগ্র জাতির সামনে একজন মৃত লোককে স্টেজে উঠায় তার ছেলের পক্ষে বক্তৃতা দেওয়া, এটা আমি বলতে চাই ইন্টারনেটের অন্ধগলিতে জন্ম। এই যে এআই, এটা আমাদের ইলেকশনকে কলুষিত করতে পারে। এই এআই এর বিষয়ে কিন্তু শাস্তিযোগ্য অপরাধের মধ্যেই কিন্তু এনেছে, এবং আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানটিও রেখেছে। এই বিষয়গুলো নির্ধারণের ক্ষেত্রে বা এই ধরনের শাস্তি নিশ্চিতের ক্ষেত্রে
এখন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন কি আসলে সেই মানে সীমাবদ্ধতা আছে কিনা বা তাদের সেই সক্ষমতা আছে কিনা? দেখুন, ইলেকশন চলাকালীন সময়ে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী চিফ ইলেকশন কমিশনার, আর শাসক হিসাবে এই চিফ ইলেকশন কমিশনারকে সার্বিক সহযোগিতা করার দায়িত্ব হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, আজকে ডক্টর ইউনূস সরকার। তা এই মুহূর্তে সার্বিক সহযোগিতা দেওয়ার পরিবর্তে যদি আজকে 1917টা স্কুলকে এমপিও করার জন্য টাকা বাজেট করে, 90 জন প্রাইমারি স্কুলের টিচারকে অর্থের বিনিময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করে, শেষ মুহূর্তে হরিলুটের মতো কাজগুলো করে, তাহলে প্রিভিয়াস সরকারগুলোর আমরা এত ক্রিটিসাইজ করছি কী জন্য? এই মুহূর্তে তারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। উপদেষ্টারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন কেন? যদি উনি সঠিক কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলে উনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো ব্যস্ত হচ্ছেন কেন? এই সব কিছুর প্রভাব কিন্তু ইলেকশনের উপর পড়বে। আর যে এআই ইফেক্ট, এটা কিন্তু এখন থেকে শুরু। এই মুহূর্তে আর রাজপথে চিল্লাবে না, অনলাইনের মাধ্যমে যাবে। তো ডেপ ফ্যাক্ট বুঝতে ওঠার আগে, যেমন একটা ডিফেক্ট বেরিয়েছে স্যার, ইলেকশন বঞ্চল করা হয়েছে, আপনি দেখেছেন কেন? আই হ্যাভ সিন। So this is deep fake. এর আগেও তো অনেকগুলো চিহ্নিত করা গেছে। এইগুলো চিহ্নিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করছে দেশপ্রেমিক সেনাবাহিনী। তাদেরকে ক্রেডিবিলিটি, এই ক্রেডিট দিতে হবে, তাহলে সঠিক নির্বাচন সম্ভব।